নমস্কার, আমি তরুণ ঘোষ। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বলে একটা কথা আছে। এই অধিক সন্ন্যাসীতেই গাজন নষ্টের মতো নৈশভোজও নষ্ট হয়ে গেছে। কারণ সবাই নৈশভোজের খবর করছেন, কিন্তু নৈশভোজ বাতিল হলো কেন? তারপর রোহিঙ্গাদের ওখানে হেলিকপ্টারে প্রদর্শন করার ব্যাপারটা ছিল, সেটা বাতিল করে তিনি অন্য বিমানে সপরিষদ 12 জনকে নিয়ে তিনি ঘুরে এলেন। সার্জিও গোরের কথা বলছি। অথবা দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের যুদ্ধদার বৈঠক কেন? বা তারেক রহমানের সঙ্গে কি কথাবার্তা হলো এবং তারেক রহমান কি বললেন? এবং ভারত এবং বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সমঝোতাপত্র বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তারই বা কি দশা হলো এই সার্জিও গোরের ভিজিটের পর, পুরোটাই আমি ব্যাখ্যা করব। একদম যা যা হয়েছে আমি পুরোটাই আপনাদের বলবো। দয়া করে ভিডিওটা শেষ অবধি দেখবেন, আমার অনুরোধ রইল। শুরু করছি আমি সার্জিও গোরের নৈশভোজ বাতিল। এখন নৈশভোজ কার সঙ্গে ছিল? সার্জিও গোরের সঙ্গে খলিলুর রহমানের। তার সঙ্গে খলিলুর রহমান সার্জিও গোরের যে সাঙ্গপাঙ্গ, আমি তো বলেছি যে ক্লোজ ডোর মিটিং মানেই সেটা একজন থাকবে তার কোনো মানে নেই। 12 জন, তার সেক্রেটারি ফেক্রেটারি সব মিলে 12 জন উপস্থিত। ওদিকে আমাদের খলিলুর রহমান তিনি কি করেছেন? তিনি বিএনপি থেকে, এনসিপি থেকে, ইউনূসের দলের লোক, তারপর এলি তেলি গাঙ্গুরাম, যাকে পেরেছেন তাকে নেমন্তন্ন করে নৈশভোজে ডেকে পাঠিয়েছেন। যে আমার কত হ্যাডম দেখো, আমি তোমাদের মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমি তোমাদের বসিয়ে দিচ্ছি। এখন মার্কিন রাষ্ট্রদূত তো মার্কিন রাষ্ট্রদূত, মার্কিন নীতি অনুযায়ী চলেন। তিনি প্রথম এই দৃশ্য দেখে খলিলুর রহমানকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বলেন যে নৈশভোজটা হচ্ছে আপনার সঙ্গে, আপনার পরিবার বা আপনার দল, আপনার সমর্থক, আপনার দেশের লোকের সঙ্গে কিন্তু আমার বৈঠক নয়। 1-to-1 বৈঠক মানে আপনার বিদেশ মন্ত্রকের যে সমস্ত প্রতিনিধি আছে তারা থাকবেন, আমার বিদেশ মন্ত্রকের প্রতিনিধি যারা রয়েছেন তারা থাকবেন, এর বাইরে কারোতে থাকার কথা নয়। ঠিক আছে, চলুন আগে আমরা বৈঠকটা শেষ করে নিই বলে একটা আলাদা কামরায় নিজেরা চলে যান 12 জন প্রতিনিধি সহ। আর ওই যে আপনার একজন উপদেষ্টা আছে না, তাই কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, এটাও শুনে রাখুন। তা সেখানে আমি যা যা বলেছিলাম, যে যে প্রশ্নগুলো উত্থাপিত হবে, ঠিক সেই প্রশ্নগুলোই উত্থাপিত হয়েছে। চীনের সঙ্গে চুক্তি, তুর্কির সঙ্গে চুক্তি, এখানে ড্রোন কারখানা, অস্ত্র কারখানা, চীনকে মংলা ভোট দেওয়া, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে তহরম মহরম, তারপরেতে আরাকান মানবিক করিডোর, সেটা ব্যাপারে ব্যবস্থা না নিয়ে উনি চীনের করিডোর নিয়ে ওনারা পড়েছেন। এ বিস্তর ঝাড় খেয়েছে। ঝাড় মানে বিস্তর ঝাড় খেয়েছে। বিস্তর ঝাড় খাওয়ার পর
তিনি বলেন যে আমার প্রথম হচ্ছে সময় অভাব, অফিসিয়ালি যেটা বলেন আমার সময়ের অভাব এবং খাবারের আমার কিছু রেস্ট্রিকশন আছে বলে আমি নৈশ ভোজটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি বলে উনি বেরিয়ে যান। এর পরবর্তী প্রতিক্রিয়া হচ্ছে খলিলুর রহমানের, যেটা আপনারা দেখেছেন, সবকিছুতেই না। আসলে হ্যাঁ বলার তো কোনো জায়গা নেই। উনি কি বলতে পারবেন যে আমায় বলে বলে ছয় মেরেছেন? পুরো বসিয়ে রেখে আক্ষরিক অর্থে যদি বলেন আপনি, ঠাস ঠাস করে চড়ানো, ঠাস ঠাস করে চড়িয়েছেন। এটা গেল প্রথম নিদর্শন। তারপর হচ্ছে আমাদের দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের একটা বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠকে তিনি এটা স্বীকার করেছেন দীনেশ ত্রিবেদীর কাছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে যে চোখে দেখতো বাংলাদেশকে এবং যেভাবে শুনেছিল আওয়ামী লীগ সম্পর্কে, মানে যে সমস্ত খবর তাদের কাছে গেছিল সেগুলো কিছুটা সত্য, বাকিটা সর্বৈব মিথ্যা। এখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই একই চোখে বাংলাদেশকে দেখবে। আপনাকে যে এখানে বসানো, আপনাকে মন্ত্রী পদমর্যাদায় নিয়ে উন্নীত করা, এই জন্য আপনাকে আমি অভিবাদন জানাচ্ছি, কনগ্রাচুলেশন। আপনার এই উন্নতি আরো দীর্ঘায়িত হোক এবং ক্যাবিনেট মন্ত্রী থেকে আপনি আরো উপরে যান, আমাদের সঙ্গে কাজ করতে সুবিধা হবে। এবং দীনেশ ত্রিবেদী খুব কোলাবেলার লোক। দীনেশ ত্রিবেদী গভীরভাবে আপ্যায়ন করেন। যেটা 40 মিনিটের মিটিং ছিল সেটা 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল, অথচ নৈশভোজ ওদিকে বাতিল হয়ে গেল। এবার এরই মাঝখানে যখন মানে ওই বৈঠকটা যখন শেষ হয়ে গেছে, মানে নৈশভোজ শেষ হয়ে গেছে, আচ্ছা আগে দীনেশ ত্রিবেদীর কথা আগে আসে। দীনেশ ত্রিবেদীর যখন বৈঠক যখন শেষ হয়ে গেছে, তারপরে তিনি সেনা হেলিকপ্টারে তার যাওয়ার কথা ছিল রোহিঙ্গা পরিদর্শনে, রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনে, কিন্তু তিনি সেনা হেলিকপ্টার ব্যবহার করেননি। তিনি একটি প্রাইভেট সংস্থার একটি প্লেনে ভাড়া করে তিনি পুরোটা ঘুরে আসেন। ঘুরে এসে তারপর আজকে সকালবেলা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। সেটা বৈঠকটা শুরু হয় আপনাদের স্থানীয় সময় সকাল 8টায়। বৈঠকে তারেক রহমানকে আগা পাঁচতলা, যাকে ময়দা ঠাসা বলে না, ময়দা ঠাসা ঠেসেছেন। এবং আমি বলেছিলাম সঙ্গে পুরো চুক্তির দস্তাবেজ নিয়ে যাবেন, এবং প্রকৃত অর্থে কিন্তু চুক্তির দস্তাবেজ নিয়ে গেছিলেন। দুটো চুক্তি, একটা হচ্ছে 10 পয়েন্টের এগ্রিমেন্ট, যেটা লন্ডনে হয়েছিল, তারেক রহমান নিজে সই করেছিলেন। আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে এগ্রিমেন্ট। ক্লজ ধরে ধরে প্রত্যেকটার উত্তর চাওয়া হয়েছে। একটারও উত্তর ফ্লাম্বিং করা ছাড়া তারেক রহমান কোনো সদুত্তর দিতে পারেননি। এই মিটিংটাও শেষ হয়ে যায় প্রায় 20 মিনিটের মধ্যেই। এর মধ্যে উনি আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন। যখন
মানে প্রশ্ন করা হচ্ছে যে আমাদের খলিলুর রহমানকে আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন, উনি বলেছেন না, হয়নি। সবেতেই না। তার কি চা বিস্কুট খাওয়ার জন্য ওইখানে আলোচনা হয়েছে? যে সময় উনি বলছেন যে না, হয়নি, সেই সময় কিন্তু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার কথাবার্তা চলছে। বিপরীতমুখী দুটি খবর। একদিকে দেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছেন আওয়ামী লীগের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে কিনা আমি জানি না। আর অন্যদিকে সেই সময়ই, ঘড়ি সময় ধরে সেই সময়ে কিন্তু আবার ওদিকে আওয়ামী লীগের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। বিএনপি টিএনপি কারোর সঙ্গে তার কোনো কথাবার্তা কিছু হয়নি। তারেক রহমানের সঙ্গে মিটিং এর পর তিনি সোজা ফিরে আসেন হোটেলে। হোটেল থেকে কিছুটা সময় মানে বিশ্রাম নিয়ে ব্যাগপত্র গুছিয়ে আজকেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে ঠিক হয়েছে। সময়টা কখন আমি জানি না। ফলে আপাতত যেটা দাঁড়ালো, সার্জিও গোরের এই যে সফর, সেই সফরকে ঘিরে যে উত্তেজনার আবহাওয়া ছিল সেটাই পুরো জল ঢাললো। এবং চীনের সঙ্গে যে সমঝোতাপত্র এবং চুক্তিগুলো হয়েছিল সেগুলো সমস্ত ঠান্ডা করে ঢুকে গেল। এটা হবেই, এটা জানতেন তারেক রহমান সরকার, এবং তার জন্যে কিন্তু এই যে চীনা রাষ্ট্রদূত তিনি যে বারবার অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন এবং বাংলাদেশ সরকার তার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স আপ করছিল না, সেটা কিন্তু এই জন্য। অর্থাৎ চীন ঠান্ডা ঘরে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক প্ল্যাটফর্মে। আমি অনেকদিন আগে আপনাদের বলেছিলাম ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে, মনে করে দেখুন, আপনারা তো ভুলে যান। ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে বলে একটা আমি কপি করেছিলাম বহুদিন আগে। সেই ওভারল্যাপিং পদ্ধতির কথাই কিন্তু আবার উনি বলেছেন যে আমরা একে অপরের স্বার্থ দেখে চলব। ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তারিত কথা হয়েছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে। আমাদের এখানে তো কথাও হয়েছে, দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা হয়েছে। আর এই ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তর ঝাড় খেয়েছে তারেক রহমান এবং খলিলুর রহমান দুজনে। যার জন্য এখন খলিলুর রহমান এবং তারেক রহমান তাদের দেখবেন খুব বিষণ্ণ, তারা হতাশ এবং তারা বেঁকে গেছেন আর কি। এবার বুঝে গেছেন, পরিষ্কার বুঝে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র হাত ছেড়ে দিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যাকআপটা ছিল সেই ব্যাকআপটা মার্কিন যুক্তরাষ্ট্র তুলে নিল আর কি, সোজা কথায়। এবার তোমার রাস্তা তুমি দেখে নাও, আমরা আমাদের রাস্তা করে নেব। ফলে আমি যে বলছিলাম না আপনাদেরকে খুব সেপ্টেম্বর অবধি এগোবে না, তার আগেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বেন, সেই এই মিটিংটার পরে এবার কি আপনার মনে হচ্ছে না যে 7-10 দিন বাদে সরকারের কি অবস্থা হবে? এবং আমি আর একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা ঢোকার 4 থেকে 6 মাসের মধ্যে সরকার পড়ে যাবে। এখন যে অবস্থা শোনা যাচ্ছে, জামায়াত এবং এনসিপি যদি পদত্যাগ করে তাহলে সরকার তো সংকটে, সরকার তো পড়ে যাবে। কি হবে এখন খুব একটা ইন্টারেস্টিং পর্যায়ে পৌঁছে গেছে।
আপনারা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকুন, অনেক ঘটনা ঘটবে। আমি বলেছি না, এই আগস্ট থেকে শুরু হবে, সেপ্টেম্বরের মধ্যে সব খতম, সাফ সফ হয়ে যাবে একদম। এর মধ্যে 6জন সাংবাদিককে ডাকা হয়েছিল, আমি বললাম বোধহয়, তাদের কাছ থেকে সমস্ত জানা হয়েছে যে কজন সাংবাদিককে জেলে ঢোকানো হয়েছে, কাদের কাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, মানবাধিকার ইস্যু কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে, সব তাদের কাছ থেকে জেনে নিয়েছে। আমি নাম কারোর বলবো না, আমি নামগুলো জানি কিন্তু আমি নাম বলবো না, কারণ এটা সম্পূর্ণ তাদের জীবনের ব্যাপার, তাই নাম বলাটাও উচিত হবে না। তো আপাতত খবর এখানেই শেষ। কাল থেকে আবার নতুন নাটক বিএনপি শুরু হবে, এই জামায়াত এনসিপি বনাম বিএনপি। নতুন নাটকের জন্য এবার আপনারা তৈরি থাকুন। এদিকে শেখ হাসিনাও ব্যাগপত্র গোছাচ্ছেন, তিনিও দেশে ফিরবেন, কোন পথে ফিরবেন সেটাও আমি জানি না, সেটাও পরে আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।